ছেলেকে নিয়ে যেতে চাই, সেটা কিন্তু এখানে আপনারা সবাই জানেন। এখন বন্ধুরা দেখুন, এই যে বন্ধুরা কিষাণের কেসের ব্যাপারে যত দৌড়াদৌড়ি, যত উকিল, যত ফিস যা যা লাগে, যেখানে যেখানে যেতে হয় সেখানে কি বন্ধুরা আমাদের ভাই কি যায় না? কিংবা যেখানে যা দিতে হয় সেগুলো কি আমাদের ভাই কি দিচ্ছে না? দিচ্ছে কিন্তু বন্ধুরা, সবকিছু কিন্তু করতেছে, ঠিক আছে। কিন্তু ভাই তারপরও ফিরবি তবুও ম্যাডামকে বন্ধুরা আমার একটা প্রশ্ন, যে ম্যাডাম মানুষের কাছ থেকে ভাইয়ের হয়ে কিংবা কিষাণের নাম ভাঙিয়ে আপনার টাকা পয়সা চাওয়ার কি দরকার ছিল বলুন তো? বন্ধুরা আমি আশা করি সবাই আকাশ থেকে বলেছেন, কিন্তু বন্ধুরা আকাশ থেকে বললো কিছু করার নেই, ঘটনা সত্য। ম্যাডাম মনে করে দেখেন তো, কাউকে বলেছিলেন কিনা ফোন করে, কিংবা কাকুকে বলেছিলেন কিনা যে 1050 টাকা পাঠাও, কিষাণের কেসের ব্যাপারে খুব ক্রিটিক্যাল অবস্থা, সন্দীপের লাগতে পারে। লাগতে পারে কি বন্ধুরা, মানে লাগবে, সন্দীপের 1050 টাকা লাগবে কিষাণের কেসের ব্যাপারে। এটা আপনারা করেছিলেন না? বিশেষ করে আপনি এটা করেছিলেন না? বন্ধুরা এই কামাই করতে বুঝুননি, মানে ভাইয়ের নাম ভাঙে, কিষাণের নাম ভাঙে, মানুষের কাছ থেকে বন্ধুরা এত মোটা অঙ্কের টাকা, বন্ধুরা 1005 কোনা, 1010 কোনা, 1050,000, মানে যত জলদি পাঠাবে তত ভালো হবে। কেস খুবই ক্রিটিক্যাল অবস্থা বলেছে। এইটাই আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করব। দেখো, আবারও বলছি, টাকা পয়সার ব্যাপারটা আমার সামনে কোনো দিন দিদিভাই কাউকে কোনো সময় বলেনি। টাকা পয়সা, উকিল, আদালত যেগুলো কথা হয়েছে, কথোপকথন হয়েছে, সেগুলো জাস্ট আমার, সন্দীপ আর দিদিভাইয়ের মাঝেই হয়েছে। বাদবাকি কোনো ভিউয়ার্সের সামনে, আমার সামনে তো অন্তপক্ষে কোনো দিন কোনো ভিউয়ার্সকে নিয়ে এই আলোচনা হয়নি। যেটা আলোচনা আমার করা হয়েছে সেগুলো আমাদের পার্সোনাল, একদম আমি, সন্দীপ আর সঙ্গীতা দিদিভাই, এর বাইরে না। এর বাইরে আমি জানি না, আবারও আমি বলছি, আমার জানা নেই এমন কোথাও কোনো আলোচনা হয়েছে কি না। আর যেটা আমাকে কালকে রাতে ফোন করে চেপে ধরা হয়েছে যে আমি লাইনে ছিলাম, বা আমাকে নিয়ে এরকম ধরনের কোনো কথা, বা এরকম কথা আমি আরশের কাছে পৌঁছেছি, আরশকে আমি এরকম খবর দিয়েছি যে দিদিভাই এইরকম করে টাকা চেয়েছে, এই হয়েছে ওই হয়েছে, না। আরশকে না আমি এইরকম কোনো খবর দিয়েছি, আর না দিদিভাই এরকম কোনো টাকা আমার সামনে কারোর কাছে চেয়েছে। একদম কৃষাণুর যে টাকা পয়সা যা যা খরচ খরচা হচ্ছে বা হয়েছে, সেগুলো আমার মারফত কিছুটা হয়েছে, অবশ্যই বেশিরভাগটা আমার মারফতেই হয়েছে, আমার থ্রুতেই হয়েছে। তাই সেই জায়গায় আমি তোমাদেরকে ভিডিও করে বলেছি যে না, সেই রকমভাবে কোনো রকমের লাগেনি। যেগুলো দরকার, যেগুলো খুব ন্যূনতম দরকার, সেইগুলোই কিন্তু দেয়া হয়েছে বা নেওয়া হয়েছে। শোনো, হাইকোর্টে কেস চললে অবশ্যই তোমরা জানো কীরকম ফিজ লাগতে পারে, বা কীরকম একটা পিটিশন জমা দিতে গেলেও সেখানে কীরকম টাকা লাগতে পারে, একদম। কিন্তু এই টাকা পয়সা আমাদের কখনোই কোনো ভিউয়ার্সের কাছে যাওয়া হয়নি, বা কোনো ভিউয়ার্সের কাছে এটা নিয়ে ডিসকাস করা হয়নি, একদমই না। একদম এগুলো অভ্যন্তরীণ, একদম ভেতরের গোপনভাবে একদম কথা, যেটা আমার সামনে তো অন্তপক্ষে না, বা আমরা এরকম কিছু করিনি। যেগুলো আমাদের দরকার, যেগুলো আমরা করার দরকার, যেগুলো আমাদের করতে হয়েছে, সেগুলো আমরা অবশ্যই করেছি। সেইখানটায় এই টাকা পয়সা নিয়ে আমি সঙ্গীতা দিদিভাইকে কোথাও দোষ দিতে পারবো না। দেখো, আমি বললাম না, আমি সব কাজ এমনভাবেই করি যেখানটায় আমি বলার মতো জায়গা রেখেই দেবো। তোমাদেরকে বলবো, যদি কোনো সময় এমনও কোনো প্রবলেম হয় যে তোমাদেরকে আমাকে আরও কিছু বলতে হচ্ছে, তখন আমি তোমাদেরকে অবশ্যই আরও কিছু বলবো। কিন্তু টাকা পয়সার ব্যাপারটা সত্যি বলছি নেয়নি। আর এই যে ডেটের পর ডেট, তারিখের পর তারিখ যেটা আসছে, যে 24 তারিখে টেপির সাথে কৃষাণুর দেখার কথা ছিল, সেটাকে ক্যান্সেল করে দিয়ে আবার একটা ডেট এলো, তারপরে সেটাকে ক্যান্সেল করে আবার একটা ডেট বললো। এগুলো টেপিরও ভুল আছে। এগুলো আমাদের তো আইন এটাই করবে, কারণ ওদের ডেট এলে সেই ডেটটাকে এদিক ওদিক করা বা সরিয়ে নড়িয়ে নেওয়া। কারণ আমাদের কোনো সময় হয়তো জজের প্রবলেম হয়, কোনো সময় ছুটির ডেট পড়ে যায়, কোনো সময় হয়তো কৃষাণুর শরীর খারাপ, তো এরকম ডেট অদলা বদলি হতে পারে। এটাতেও সঙ্গীতা দিদিভাইয়ের কিন্তু কোনো হাত নেই। আবারও বলছি, এতেও সঙ্গীতা দিদিভাইয়ের কোনো হাত নেই, কারণ এটা জজের কাছে উকিল ডেট নেয়, সেই হিসেবে ডেট পড়ে, সেই হিসেবে ডেটটা আমাদের কাছে জানিয়ে দেয়। এখানটায় কোনো মতে তোমাদের যাদেরই আইন আদালত বা কোর্ট থানা পুলিশের সাথে কাজ কারবার থাকবে, বা এরকম প্রবলেমে তোমরা ফেসেছো, তোমরা অবশ্যই জানতে পারবে বিষয়টা কী। কিন্তু কোনো টাকা পয়সা
কোনোভাবেই কারোর কাছে নেওয়া হয়নি এবং আমার জানতে দিদিভাই আমার সামনে কোনো কারোর কাছে এরকম কোনো টাকার অঙ্কের কথা বলেনি। আর আমার জানাতে টাকার মানে দিদিভাই বলেওনি, আর দিদিভাইকে এরকম কোনো টাকা দেয়া হয়নি। আমি ক্লিয়ার করে দিলাম, কারণ আমার জানাতে, আমার জানতে, আমার অজান্তের বলছি না, আমার জানতে, একদম আমার জানতে যেটা হয়েছে আমি সেটা বলছি। এবার বলি, জলটা যত দেখবা মানুষ, ওই জলটা ঘোলা হচ্ছে তো তার ভেতরে অনেক মানুষ আছে না চাইতেও সেখানটায় এসে আরও জলটা ঘোলা করে দিয়ে চলে যাচ্ছে। হয়তো এমন কোনো মানুষ এরকম করে আরশের কাছে খবর দিয়েছে যে ভাই তুমি জানো না এরকম আমার সঙ্গে কথা হয়েছে, এরকম চেয়েছে, এরকম বলেছে। দেখো এখন বললাম না, যখন ঝামেলা বাঁধবে তখন বাইরের মানুষ সুযোগ নেবেই, নেবে। এখানে কিছুই নেই। এই যে রিম্পার কাছে কোনো না কোনো লোক গিয়ে হাই হ্যালো করলো, সেখানটায় দীর্ঘ সময় রিম্পার সাথে মেসেঞ্জারে গল্প করার পর রিম্পা কখন ভুল করে সেই অপেক্ষায় ছিল। সে যেই ভুলটা দেখলো তখনই অমনি নিয়ে গিয়ে মর্কটের কাছে সব স্ক্রিনশট, কী ভিডিও, ছবি মুভি কী তুলে দিল। এগুলো যা হচ্ছে তাই সেরকমই কিছু। এখন যেহেতু সঙ্গীতা দিদিভাইয়ের সাথে আমাদের এই ঝামেলাটা লাগাতে বাইরের কিছু মানুষ সুযোগ নিয়ে এটাকে বাজেভাবে প্রেজেন্ট করছে, তাই প্লিজ তোমাদেরকে বলছি, যারা আমাকে ভালোবাসো, সন্দীপকে ভালোবাসো, কৃষাণুকে ভালোবাসো, তারা কিন্তু এইভাবে কোনো রকমভাবে মানে ছড়িও না, ভুল খবর ছড়িও না, আর ভুল ভ্রান্তির এইগুলো তৈরি করো না, তাহলে না বিষয়গুলোকে আরও নোংরা থেকে নোংরা জায়গা যাবে। আরশকেও বলবো প্লিজ আরশ এরকম কোনো ভিডিও করবি না। আর যদি মনে হয় যে তোদের এই টাকা পয়সার বিষয়ে কোনো ইনফরমেশান দরকার, অন্তপক্ষে কোনোভাবে না কোনোভাবে আমার কাছে জানার চেষ্টা করিস। আমার সঙ্গে, আমি তো ডাইরেক্ট এখন কারোর সাথেই কথা বলছি না, যদি অন্য কোনো থ্রুতে, অন্য কারোর মাধ্যমেও যদি কথা বলতে হয় সেটা অন্তপক্ষে আমার কাছে জেনে নিস। টাকা পয়সার ব্লেমটা আমি দিতে পারবো না, যেটা আমার সামনে দিয়ে হয়নি সেটাও আমি দিতে পারবো না। কিন্তু উনি যে মিস্টেকগুলো করেছে, যে লাইভে বসে আমাকে নিয়ে ফট করে আমাকে নিয়ে মানে বাজেভাবে আমার উপরে অ্যাটাক করা, বাজেভাবে এই খবরগুলো ছড়ানোতে, সেইখানটায় এখন যাই হচ্ছে উনি সব আমারই দোষ দিচ্ছে। আমার কারণে সন্দীপের কেস নষ্ট হচ্ছে, আমার কারণে উনি ছেড়ে দিল। সন্দীপের কেস কোনো মতেই উনি হাতে নেবে না, সন্দীপকে এরকম মাঝপথে উনি ছেড়ে দিল। এটা উনি আর করবে না, ওটা উনি আর গায়ের দায়িত্ব নেবে না ওনার। এইটাই, এই যে এই ভয়টাকে আমি কিন্তু সত্যি বলছি, মনে মনে আমি এই ভয়টা প্রথম দিন থেকেই পেয়েছি। আর প্রথম দিন থেকে পেয়েছি বলেই না আমি সব সময় নিজেকে কন্ট্রোল রেখে ওই ব্যাপারটা করতে চাইছিলাম। কিন্তু দিদিভাই তো থামছে না, শুনছে না, বুঝছে না, একটার পর একটা লাইভ করে যাচ্ছে, একটার পর একটা কমিউনিটি পোস্ট লিখে যাচ্ছে, যেখানটায় আমাকে কেন আমি জানি না আমাকে পরিপূর্ণভাবে সবার কাছে ছোট করে দেয়। দেখো এই ইউ ঝিউ কোনো ও আমাদের কোনো কারিবি কোনো মানুষ না যে ওর জন্যে আমাদের মাঝখানে লড়াই করতে হবে। কিন্তু বিষয়টা এসেই গেল, উনি নিজেকে ওই কিছুতে প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে পুরো একেবারে সকলের সামনে ছোট করে দিল, সকলের সামনে আমাকে ডুবানোর ব্যবস্থা করলো। দেখো আমাকে সম্পূর্ণভাবে যখন ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমি তো বাঁচার জন্যে আমার দিকটাও তো আমি রাখবো, তাই না? তা আমার দিকটা রাখতে গেলে তো অবশ্যই ওনার সঙ্গে একটা দুটো কথা তর্ক বিতর্ক হবেই। টাকা পয়সা নিয়ে বা ওই সন্দীপের কেস কামারি নিয়ে কোনো দিন কোনো রকমভাবে আমাদের প্রবলেমে পড়তে হয়নি, বা আমাদের দিদিভাই নাকের জলে চোখের জলে করায়নি, এটা আমি তোমাদেরকে বলছি। কিন্তু এখন আমার মনে হচ্ছে নাকের জলে চোখের জলে হবে বা শুরু হয়ে গেল, কারণ যেটা উনি চাইছে সেটা হয়তো সবাই করতে পারছে না। দেখো এখন যদি আমার নামে সন্দীপকে কেস দিতে বলে, সন্দীপ সেই কেসটা করতে পারছে না, কারণ সন্দীপ এমনি কেস কামারিকে ভয় পায়। সন্দীপকে নিয়ে ঘোরা যেভাবে নোংরামি করেছে, তারপরে যে সন্দীপ মানে যে কেসটা করেছিল, তারপরে দীর্ঘমেয়াদী ওই কেসটাকে কিন্তু আরও ঘাটানো যেত, আরও মানে করা যেত। কিন্তু সন্দীপ কখনো না কখনো বলে ঠিক আছে, আর যখন অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবে তখন অবশ্যই ওটা তো করা আছেই, ওটাকে ওপেন করে দেবো বা করব,
কিন্তু সন্দীপ বর্তমানে সন্দীপের নিজস্ব যে কেসগুলো আছে সেখান থেকে নিজেকে বের না করিয়ে তো অন্য কেসে আর জড়াতে পারে না। আর কেস কি করা ভালো? আজকে আমাকে নিয়ে বলছে বলে আমি তাকে কেস দিয়ে দেবো, কেউ কাউকে নিয়ে আমি বলছি বলে আমি তাকে কেস দিয়ে দেবো। এই যে কেস কেস খেলাটা কিন্তু ইউটিউবে ভালো না। হ্যাঁ, পাড়া প্রতিবেশী পাশাপাশি যে না সত্যি নেওয়া যাচ্ছে না, ওরা আমাদের জায়গা দখল করে নিয়েছে, আমাদের জায়গাটা দরকারি জায়গা আর আমার জায়গার ভাগ আমি কেন দেব, বা কোনো পারিবারিক প্রবলেম যেগুলো সত্যি মেটানো যাচ্ছে না, যে না আমাদের আইনের দ্বারস্থ হতেই হবে তখনই, না হলে এই সামান্য সামান্য এই তুচ্ছ তুচ্ছ ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটারদের এগেনস্টে এই বা কেস 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 কেসের পর কেস, একটা মানুষের পর আরেকটা মানুষকে হ্যারাসমেন্ট করা, এটা এটা আমাদের ইউটিউবের জন্যে একদমই ভালো না। তাহলে কি ইউটিউবের কেরিয়ারটা একদম কিছু জায়গা আছে আরও যে কথাটা বলছে যে দীর্ঘদিন ধরে আমাদের যে ইউটিউব কেরিয়ারটা তৈরি করা সেটা ধীরে 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 তলানিতে ঠেকে যাবে, ধীরে 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 এই জায়গাটাকে পুরো নষ্ট হয়ে যাচ্ছে, একটা সময় এই জায়গাটা থাকবে না। তা কী করে হয়? একটা মানুষের একটা কর্মের জায়গাটাকে তুমি পুরো মানে একেবারে পুরো উৎখাত করে দেবে, সেটা তো হয় না, তাই না? কর্ম তো মানুষকে করতে দিতে হবে। তো এইখানটায় আমরা সত্যিকারে বলছি আমার সত্যি ভুল হয়ে গেছে, যে ভুলটা আমি করেছি এখানটায় আমার মানে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছুই নেই। কিন্তু আমি মানুষটাকে এত ভালোবেসেছি, এত তার চিন্তাধারাকে এত সম্মান দিয়েছি, এবং সত্যি বলছি উনি দূরের কথাটা এত সুন্দরভাবে ভাবতেন। হঠাৎ উনার আমার প্রতি কেন কোথা থেকে এত ক্ষোভ জন্মালো বা এত রাগ কী করে এলো আমি জানি না। যে উনি সবার সব কিছু উনার যে সত্যি উনি যে এত দক্ষ যে কাজে উনি অর্জন করেছে সেখান থেকে সরে গিয়ে উনি আমাকেই কেন পুরো শেষ করার জন্য একদম ময়দানে নেমেছিল আমি জানি না। সেই কারণে একটার পর একটা বলতে গিয়ে আজকে জায়গাটা একদম নোংরা থেকে নোংরা বিষয় হয়ে গেল। এখন আমি উনাকে এই টাকা পয়সার ব্যাপারটাই শুধু ক্লিয়ার করতে পারবো যে না, উনি কোনো রকমভাবে এরকম কোনো টাকা পয়সা নেয়নি, বা এরকম কোনো টাকা পয়সা কথা কোনো দিন আমার সামনে আমি থাকাকালীন কোনো ভিউয়ার্সের সাথে কোনো দিন হয়নি, কোনো দিন হয়নি। কারণ যেটা আমার সামনে হয়নি, আমার থাকাকালীন হয়নি, বা আমি যে বিষয়টা জানি না আমি সেটা নিয়ে তোমাদের কাছে কিছুই বলতে পারবো না। কিন্তু যেটা মানে ব্লেম আসছে যে আমার কারণে আজকে আরও সেই ভিডিওটা নামাতে পেরেছে, আমি নাকি আরশকে ইনফরমেশান দিয়েছি, আমি আরশকে এই সব ব্যাপারটাগুলো বলার জন্যে মার্কেটে নামাচ্ছি, আমিও আরশকে খবর দিয়েছি যে এরকম 50,000 টাকার কথা হয়েছে। না, হয়নি, হয়নি, হয়নি। যেটা হয়নি সেটা নিয়ে আমি বলবো না। দেখো, আমরা সত্যি বলছি পরিষ্কারভাবে ভিডিও করতে ভালোবাসি, আর পরিষ্কারভাবে আমরা কৃষাণু সন্দীপের পাশে দাঁড়াতে ভালোবাসছিলাম। কিন্তু এই সন্দীপও এই ঝিউ নামক একটা আপদ কোথা থেকে এলো, আসার পর সেখানটায় সত্যি সন্দীপের জন্য যে আমরা লড়ছিলাম, সে সন্দীপও নিজে থেকে এমন কিছু কাজ করলো যেখানটায় আমরা নিজেরাই নিজেদের মুখ দেখানোর মতো জায়গা রাখলো না। সেই জায়গা থেকে আমরা সন্দীপের ওপর কখনোই ঝিউকে চাপিয়ে দিইনি। আমরা বরং বারবার বলেছি ঝিউর সাথে সন্দীপের কোনো সম্পর্ক নেই। সন্দীপ কিছু কিছু মিস্টেক এমনভাবে ক্যামেরা অন করে করেছে যেখানটায় আমাদের বলার জায়গাটা রাখছিল না। তারপরে তো ঝিউকে নিয়ে বলা নিয়ে এমনও ব্যাপার হয়ে গেল যে আমার সাথেই মনোমালিন্য হয়ে গেল, যেখানটা আমি দূর দূরান্তে কোথাও নেই। তো এইরকমই আমি বলছি যে ব্যাপারটা কেচিয়ে ক হয়ে গেছে, একদম ঘেটে ঘ হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে জানি না, এরকম কোনো রকমভাবে কোনো ইনফরমেশান আমার কাছে নেই। তবে একটা কথা বলি যে সিন্ডিকেট বা যেটাই বলে, দেখো টাকা পয়সা যখনই দেয়া লেনদেন যেটাই হবে সেটা কোনো ব্যাংক মারফত হবে, সেটা কোনো মানে কোনো মানুষ মারফত, কোনো ব্যাংক মারফত, কোনো অ্যাকাউন্ট মারফত কিছু না কিছুভাবে হবে, যেটার প্রমাণ তোমার কাছে থেকে যাবে, যেটা তুমি সব সময় তুমি বলার মতো জায়গা থাকবে তোমার। তাই এরকমই যদি ওরকম কোনো কিছু মানে বলে থাকে বা করে থাকে, তাহলে তার কি কোনো প্রমাণ আছে, তার কি কোনো প্রুফ আছে যে এটা আছে? তাহলে সেটা অবশ্যই দেখা, তবেই কিন্তু গ্র্যান্ড হবে, বা তার আগে কিন্তু না।
প্লিজ এই ব্যাপারটা আমি দিদিভাইয়ের ব্যাপারটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। এটাতে কিন্তু উনি জড়িয়ে নেই। আরও তোকে যেই বলুক যেভাবেই বলুক দিদিভাই এরকম কারোর সাথে আমার মনে আমি লাইনে থাকাকালীন কোনো কারোর সাথে কোনো কথা হয়নি। তবে যেটুকু কথা যা হয়েছে না হয়েছে যেগুলো আমি এখন বলবো না, সেগুলো আবারও যদি কোনো রকমভাবে সময় আসে, এই যে যেমন এটা আমাকে ক্লিয়ার করতে হলো, আবারও যদি কোনো কথা কোনো সময় যদি আমাকে ক্লিয়ার করতে হয় তখন কিন্তু আমি অবশ্যই ক্লিয়ার করতে আসব। আর সুপ্রিম কোর্টে কেসটা যাওয়ার কথা ছিল, যদি সুপ্রিম কোর্টে কেসটা যেত তখন কিন্তু একটা বড় অঙ্কের টাকা অবশ্যই লাগতো। সেখানটাও আমরা রেডি হচ্ছিলাম, আমরা রেডি হইনি কিন্তু হচ্ছিলাম, মানে টাকা সেসব রেডি করার ব্যবস্থা আমরা করছিলাম যে যদি বিষয়টা সুপ্রিম কোর্টে যায় তাহলে একটা বেশ মোটা অঙ্কের টাকা লাগতে পারে। আবারও বলছি, যদি সুপ্রিম কোর্টে যেত তাহলে কিন্তু টাকা অঙ্কটা অনেকটা বড় লাগতো, অনেকটা বড় টাকা অঙ্ক লাগতো তখন যখন সুপ্রিম কোর্টে যেত ব্যাপারটা এটা, তখন ওখানটায় অ্যাপ্লাই করা হতো বা ওখানটায় একটা বড় ভালো নামী উকিল ধরা হতো, সব কিছু তখন একটা বড় অঙ্কের খরচের জন্য আমরা রেডি হচ্ছিলাম এবং খুব দ্রুত লাগবে বলেই আমরা রেডি হচ্ছিলাম, কিন্তু সেটা আমরা কোনো মতে কোনো সময় লাগেনি বা ওই কাজটা আমরা করিনি। তো সেইখানটায় আমি তোমাদেরকে বলছি প্লিজ দিদিভাইকে এই বিষয়টা কেউ ভুল বুঝো না। আর আরসকে বলবো, আরস প্লিজ তুই এরকম ধরনের ভিডিও নামাস না প্লিজ। তুই আমার কথাটা একটু শোন, এইরকম টাকা পয়সা ব্লেম দিয়ে কোনো ভিডিও নামাস না, বিষয়টা খুব বাজে হয়ে যাবে, বিষয়টা খুব খারাপ দিকে চলে যাবে। এমনি জানিসই শত্রুরা হাসার জন্য বসে আছে, এইগুলোতে শত্রুরা আরও বেশি করে যেটা হবে না সেটাকেও জুড়ে দেবে, যেমন এটা হয়নি এটাকে জুড়ে দিল কেউ না কেউ কোনো না কোনোভাবে বললো। তো কিছু জায়গা থাকে যে সব জায়গায় সব কথা বলতে নেই, সব সময় এত উল্টোপাল্টা করে ভিডিও সত্যি বলছি মানে মানুষের কাছে দিতে নেই, কিছুটা সময় একটু ধৈর্য ধরে যা। অবশ্যই ঝিউকে নিয়ে না তোকে আমি করতে বলেছি না কোনো দিন, ওর বিষয়ে আমি তোকে কোনো ইনফরমেশান দিয়েছি। তোর সাথে ঝিউর প্রেমিকের কথা হয় সেইটা তুই নিজে ভিডিওতে তুলেছিস এবং ঝিউর প্রেমিক তুই কথোপকথন সেগুলো কল রেকর্ডগুলো ভিডিওতে দিয়েছিস। অবশ্য তোর ভিডিওর ওভারঅল যেগুলো তুই বলছিস সেগুলো তোর মতামত। অবশ্যই তুই একটা কন্ট্রোভার্সি তুই একটা রোস্টার, আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি যদি একে নিয়ে কন্টেন্ট করি যদি প্রবলেম না হয় তাহলে আমাকে ওকে নিয়ে কন্টেন্ট করলে সেটা নিয়ে কেন এত প্রবলেম? এক ধারসে দিদিভাই মানে আমি এই যে আমি কুতাচ্ছি, আমি মন খুলে সত্যি বলছি মন খুলে ভিডিও করতে পারছি না, আমার মন খুলে কথা বলতে পারছি না, কি বিষয় বলবো, কাকে নিয়ে বলবো, কোনটাকে বলবো আর কোনটাকে বলবো না। এখানটায় পুরোপুরি আজকে এই সিচুয়েশানটা ক্রিয়েট এমনভাবে হয়ে গেল না, এমনভাবে করলো যে আমি মানে কোন দিকে আমি ঢোক গিলতেও পারছি না, উগলাতেও পারছি না, আমার গলার ভেতরে এমনভাবে আটকে আছে। হ্যাঁ, ঢোক গিলে ফেললে ওই যে কেস 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 হেরে গেল, এখন কালকে পুরো ডিক্লেয়ার করলো আমি কোনো মতে সন্দীপের কোনো কেসের মধ্যে থাকবো না, আমি কোনো কিছুর ভিতরে ঢুকবো না, আমি কোনো কিছুই করবো না। তাহলে এইবার বলো, তাহলে ছেলেটাকে বিপদে ফেলে দেওয়া হলো। এই যে যেটা আমার কাছে কথা, আমি যে দায়িত্বটা নিয়েছি সেটা অন্তপক্ষে কমপ্লিট করে দিই। আমি যে দায়িত্বটা নিয়েছি তা আমি কালকে অনেক রিকোয়েস্ট করলাম, বারবার আমি বলছি দেখো আমি মাথা নত কেন, তোমরা বারবার ভাবছো যে দিদিভাই তুমি মাথা নত করছো, সীমাদি তুমি মাথা নত করছো, আমি আমার জন্য করছি না। বলে না আমি তোর পায়ে পড়ি না, আমি তোর কাজের পায়ে পড়ি, আমার জন্য আমি কোথাও করছি না। আমি জাস্ট ফর সন্দীপের পরিবারটা যাতে এইরকমভাবে প্রবলেমে না পড়ে যায়, এইরকম মাঝপথে যাতে ওদেরকে না ছেড়ে দেয়, সেই কারণে বারবার আমি বলছি আমি কিল খেয়ে কিল হজম করছি। হ্যাঁ, কিল খেয়ে কিলটাকে হজম করে নিচ্ছি একটাই কারণে, যাতে সন্দীপটা এই মুহূর্তে মানে মানে ইয়ের ভেতরে না পড়ে। এই যে কালকে সত্যিকারে আরসের এই ভিডিওটা দেখে আরও বলতে হ্যাঁ এখন আমি আর কোনো কেস লড়বো না, কারণ সীমা সমস্ত ইনফরমেশনগুলো মিথ্যে বলে আরসকে দিয়ে ভিডিও নামিয়ে আমি ওনাকে ছোট করছি, যেগুলো আমি করতে পারছি না সেগুলো আমি আরসকে দিয়ে করাচ্ছি। কিন্তু তাই সত্যি তাই আজকে সন্দীপকে দিয়ে কেস করাবে, সন্দীপকে দিয়ে এই করাবে। সন্দীপ দেখো আরও একটা কথা বলছি,
যতই তুমি মানে ভাবো যে তোমার এখানটায় কিছু মানুষ তোমার হয়েছে, এটা ভুল। এখানে মানুষ শোনে সব কিছু, শোনার পর কিন্তু সেটা তার কাছে রাখে না, আরেক জায়গায় কিন্তু দিয়ে দেয়। যখন আরেক জায়গায় দেয় তখন শুনতে খারাপ লাগে, তখন এই কথাগুলো শুনতে খারাপ লাগে যে তুমি তুমি আমার সম্বন্ধে ওই মানুষটাকে এটা বলেছো, এটা শুনতে খারাপ লাগে। সন্দীপকে একেবারে তুমি আমার বিরুদ্ধে করতে পারবে না, কারণ বিবেক বলে একটা জিনিস আছে। আর সন্দীপও কোথাও না কোথাও ওরও একটা চিন্তা আছে যে এইরকম কিছু আমি বললে আমার প্রতিচ্ছবিটা কি তৈরি হবে মার্কেটে। তো তোমার জগৎ আলাদা, আবারও বলছি দিদিভাই, তোমার জগৎ আলাদা, তুমি একটা অন্য জগতের মানুষ, তুমি এই ওয়াইটি জগতের মানুষ না। কিন্তু তুমি এই ওয়াইটি জগতের মানুষ হতে গেলে অনেক কিছু আছে যেটাকে তোমাকে কন্ট্রোলে রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। তুমি একে একে দিয়ে একে ইউজ করে ওকে দমন করা, ওকে ইউজ করে একে দমন করা, এটা পারবে না, বেশি দিন পারবে না, বেশিক্ষণ পারবে না। যখনই কিছু দিন কিছু সময়ের মধ্যে সে যখন বুঝে যাবে যে একে দিয়ে একে দমন করা হচ্ছে, তখন সে যখন যাকে দিয়ে তুমি দমন করবা সে যদি বেঁকে বসে, তাহলে যাকে দমন করবা বলে তুমি এত চিৎকার করে প্রত্যেক মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছো, সেটা কোথাও না কোথাও মানে মিথ্যে প্রমাণ হয়ে যাবে। এখানে আমরা সবাই সবার শত্রু, কিন্তু এতটাও শত্রু না যে সবাই সবাইকে শেষ করে দেয়া ও না, মানে শেষ না হওয়া অবধি থামবো, এরকম না। শত্রু আমার তো বললাম তো, আমার চিরতর শত্রু মর্কট, আমার চিরতর শত্রু ঘোড়া। শত্রু ঘোড়া মর্কট বলে তা বলে এই নয় যে আমি ওদেরকে ফিনিশ করে দেবো, না, ফিনিশ করব বলে। আমি এটাও শুনেছি যে মর্কটের ছেলের স্কুলে নাকি যেতে যাব আমি বলেছি, আর তুমি যেতে দাওনি বলে নাকি আমার রাগ হয়েছে। কেন আমার রাগ হবে? আর আমরা সত্যি কি যাব, এরকম কোনো দিন প্ল্যান পরিকল্পনা হয়েছে? না, এরকম কোনো পরিকল্পনা কোনো দিন হয়নি। একদম এরকম কোনো পরিকল্পনা হয়নি যে আমরা মর্কটের ছেলের স্কুলে যাব বা মর্কট। আমরা মুখে অনেক কিছু বলি, এই ক্যামেরাতে মুখে অনেক কিছু বলি, এই পিটিয়ে আসবো, এই মেরে আসবো, এই করে আসবো, ওই ধরে আসবো, এই রাখবো, এই ঘুরিয়ে দেবো, এই পিটিয়ে দেবো, এই মাটিতে মিশিয়ে দেবো, একদম পেস্ট বানিয়ে দেবো, সেই পেস্ট দিয়ে তরকারি রান্না করে ফেলবো, অনেক কিছু বলি। কিন্তু বলা, একটা বাচ্চা তার একটা সন্তান একটা স্কুলে পড়ছে, সেখানটা আমি চলে যাব? এটা হয়? আজকে তার ছেলের স্কুলে আমি যাব, আরেকটা এইগুলো দেখে আরও কোনো না কোনো মা তার আরেকজনের বাচ্চার স্কুলে চলে যাবে। তাহলে এই সোশ্যাল প্ল্যাটফর্মে আমি তো এমন কোনো কাজ করব না যেটা আইন বিরোধী এবং মনুষ্যত্বহীন। কারণ মর্কটের শাস্তি কখনোই মর্কটের ছেলে পেতে পারে না। মর্কটের শাস্তি মর্কটের বউ বা মর্কট পেতে পারে, কিন্তু মর্কটের শাস্তি মর্কটের ছেলে পেতে পারে না। তাই কখনো আমি এরকম কাজ করব না। তার জন্যই কিন্তু আমি রিম্পাকে বকেছিলাম যে তুই জানিস যে সত্যি আমি যাব কি না, তুই যে এত ভিডিও নামিয়েছিস, এই কারণে রিম্পাকে আমি বকা দিয়েছিলাম। শোনো, আমরা মুখে যেটা বলি কাজে সেটা করতে অনেক অনেক সময়, যখন জল একেবারে সত্যি বলছি একেবারে থাকে না, যখন জল একদম মাথার ওপর দিয়ে একবারে বয়ে চলে যাবে, তখন যখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখনই কিন্তু বান আসে। আমি ধৈর্য ধরে থাকতে পারি, আর এটা তো সোশ্যাল প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্মটাই ধৈর্য ধরতে পারে। তবে হ্যাঁ, মর্কটের ক্ষেত্রে কিছু মানুষ আইনি ব্যবস্থা নেওয়ার কারণই হচ্ছে মর্কট অতীব নোংরা, ন্যাস্টিক, একদম নিম্ন শ্রেণী, একদম লুচ্চা, একদম 420, একদম রাক, একদম ভ্যাট। সেই কারণে ওর এগেনস্টে আমরা যেগুলো মানে ওর এগেনস্টে যখন ওকে দেখছি সত্যি ওর নোংরামিটা থামাচ্ছে না, তখন আমরা নেব ভেবে মানে নিতে বাধ্য হয়েছি শুধু ওর এগেনস্টে। কারণ ও সত্যি খুব নোংরা, ও সত্যি খুব একদম বলতে পারো ফালতু, একদম ওই পস এরিয়া থেকেই ও মনে হয় মানে ওই ওই পরিবেশ থেকেই ও বিড়ি খেয়ে, ছোট্টবেলা থেকে ক্লাস 5-6 থেকে ও বিড়ি খেয়ে খেয়ে মানুষ হয়েছে। ওর কথাবার্তা
ওর চালচলন, ওর নোংরামি দেখলে এটা মনে হয়। তো এই জন্যে ওকে ও সব কিছুর থেকে আলাদা, ওকে অনেক কিছু বলি। এই জন্যে আমি তোমাদেরকে এটা মানে বললাম, ক্লিয়ার করলাম, কারণ আমি চাই না দিদিভাইয়ের নামে এমন কিছু খবর মার্কেটে ছড়াক যেটা উনি করেনি। একটু আসছে। হ্যাঁ, তুই আমার মুখের সামনে ঘোর। দেখো তোমার জন্য বিস্কুট আমাকে ধমক দিচ্ছে। সাহস বেড়ে গেছে, কত কীর্তি করে ওকে আটকাতে হয়েছে জানো। হয় সিঁড়িতে ঝগড়া করবে না জানলায় ঝগড়া করবে। তাই এই আরস তোকে বলছি, প্লিজ কোনো ইনফরমেশন সঠিক না জেনে ভিডিও আমাকে সবাই তোমরা এত ভালোবাসো, এটা তো আমার দোষ না। আজকে আমি তনুজা ভিডিও নামাচ্ছে, সেটার দোষ কি আমার? তনুজার সাথে আমি কথা বলি না। তনুজা এত বেয়াদব মেয়ে, কথা একদম কথা শোনে না। আমি যদি কিছু বলি ফাটা সেল ফোন কেটে দিয়ে আর 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 ফোন ধরে না, কথা বলে না। এটা আমার দোষ? তনুজাকে কতদিন আমি বারণ করেছি, তনুজা এই ভিডিও করিস না, এগুলো বলিস না, এরকম করিস না। আমাকে বলে তুমি কে? আমার চ্যানেলে আমি কি করব না করব? এটা কি আমার দোষ? এটা আমার দোষ না। করবা তোমরা, সেই দোষের ভাগে আমি হব। কেন আমি হব বলো তো? আর এটা দিদিভাই তুমি খুব অন্যায় করছো। এই যে মাঝপথে সন্দীপকে ছেড়ে দিয়ে, সত্যি বলছি এটা একটা মনুষ্যত্বহীনের কাজ করছে, একদম মনুষ্যত্বহীনের কাজ। যে একটা এইভাবে চারিদিকে জর্জরিত হয়ে রয়েছে, সেইখানটায় তুমি এই একটা অন্য কথার জন্য তুমি অন্য ইয়েটা করলে। তোমার আমাকে নিয়ে কিসের প্রবলেম ছিল যে আমাকে নিয়ে তোমার লাইভগুলো করতে হলো, আমাকে নিয়ে তোমার কমিউনিটি পোস্টগুলো দিতে হলো? তোমার এটুকু জ্ঞান হলো না যে তুমি আর সন্দীপের মিডিলে আমি জড়িয়ে আছি? মানুষের কাছে প্রতিচ্ছবিতে তুমি কি তৈরি করলে, কি ছিলে, কি হলে আজকে? মানুষের কাছে প্রতিচ্ছবিটা কোথায় ছিলে আর কোথায় আজকের ডেটে এলে? কেন তুমি এরকম করতে গেলে? কেন, কার বুদ্ধিতে, কার প্ররোচনায় তুমি আমার এগেনস্টের লাইভগুলো করলে? তুমি কি ভাবলে যে তুমি লাইভগুলো করবে, তুমি এটা বলবে, বাদ বাকি সব মানুষ আমার এগেনস্টে চলে যাবে আর জিউকে সাপোর্ট করবে, জিউকে অ্যাকসেপ্ট করবে? এটা সম্ভব? এটা কোনোদিন সম্ভব? আজ সন্দীপের নিজের পায়ে নিজে কুড়ুল মারল। আজ সন্দীপকে দিয়ে আমার এগেনস্টে কেস করানো সম্ভব? সত্যি কি সম্ভব? আর সন্দীপ আমার এগেনস্টে কি কেস করবে? ওদের বাড়ি থেকে গিয়ে কি আমি একটা আইসক্রিম নিয়ে চলে এসেছি? আমি ওদের বাড়ি থেকে গিয়ে কি ওদের কোনো দামি কোনো জিনিসও আমাকে গিফটে দিয়ে দিয়েছে? কোনটা? সন্দীপ যদি সত্যি সন্দীপের বিবেক আর মানে কৃতজ্ঞতা থাকে, তাহলে সন্দীপ বলবে প্রত্যেকটা মুহূর্তে, না সীমাদি আমাদের কোনো ক্ষতি করেনি, সীমাদি কোনো মুহূর্তে কোনো সময় আমাদেরকে কোনো বিপদের মুখে ঠেলে দেয়নি। এই সব থেকে বড় বিপদের মুখে ঠেলে দিয়েছে আজকে। আমার এটা মনে হচ্ছে যে তোমার কাছে আমি কেসগুলোর সব দিয়েছি। তুমি বলেছো এই কেস অন্য রূপ নেবে, এই কেস এই হবে, এই কেস ওই হবে, এই কেস সেই হবে। কেস তো কেসের মতো চলবে রে ভাই। তুমি যখন যা বলেছো, যখন যেরকম বলেছো, যেরকম আমাদের চলতে বলেছো, আমরা সেরকম চলেছি। এখন এই জিউকে নিয়ে ভিডিও করার দরুনে তোমার কেসের এটা হয়ে গেল, ওটা হয়ে গেল সব। জিউকে নিয়ে তো আমিও ভিডিও করিনি। জিউকে নিয়ে কোথাও, জিউর কোনো ক্যারেক্টার নিয়ে আমি কোথাও কথা বলিনি। জিউকে আমি বলেছি ওর বয়ফ্রেন্ড যেভাবে বর্ণনা দিচ্ছে এবং ভিডিও ফুটেজ শুদ্ধ। আজ প্রথম দিন তো আমি বলেছিলাম তো যে আমি তো প্রত্যেকটা মুহূর্তে সন্দীপের জন্য লড়াই করে গেছি। হ্যাঁ, ওই সন্দীপের যেহেতু চ্যানেলের একটা নাম আছে, সেই সন্দীপের এই নামটা ট্যাগটা ব্যবহার করে আজকে
কিছু মানুষ ওয়াইটিতে এসে এইগুলো করছে, উল্টে আমাকে শুনতে হয়েছে। সন্দীপের বাড়িতে গেছি, সন্দীপের নাম, সন্দীপের ছবি, সন্দীপকে কথা বলে আর আমি আমার চ্যানেল গ্রো করেছি, আমি ভাইরাল হয়েছি। এটা আমার ওই ঝিউর মুখে শুনতে হয়েছে। আমি হয়েছি বলে ও নয় একটু ওর নাম ব্যবহার করবে, ওর একটু ছবি ব্যবহার করবে। তুমি যে ও যে এগুলোই করবে সেটা তো আমি জানতামই। সেইগুলো যখন মানুষের কাছে তুলে ধরেছি, কেন ওকে নিয়ে কেন তুমি এত এইভাবে আমার পেছনে লাগলে? নেতা কেতা মেতা ছাতা আমরা অত বুঝি না, সহজ সরলভাবে। এখন সত্যি বলছি, আমি কি করব, আমি নিরুপায় হয়ে গেছি, আমি নিজে অসহায়। আজকের ডেটে আমি বড় অসহায় হয়ে গেছি, কারণ আমি সন্দীপকে সত্যি মনে হচ্ছে কিভাবে আমি অথৈ জলে ফেলে দিয়েছি, এবং সন্দীপকে আমি কি করে তুলব। কেন দেখেছো তো, কারোর উপকার করাই যে তোমরা, আমি যে কি আমার মনে হচ্ছে আমি পস্তাচ্ছি, মাথা মনে হচ্ছে আমার নিজের মাথার দেয়ালে টুকি। আমি পস্তাচ্ছি যে আমি কেন এই কাজটা করতে গেলাম। ও তো তার আগে ও যা করছিল, ওর পয়সায় ও ওর কেস নিয়ে ও যেখানে যাক, যেভাবে ডুবে যাক, ঝুলে থাকুক, লটকে থাকুক, সেটা ও বুঝতো, ওর পরিবার বুঝতো, ওরা বুঝতো। আজকে কেন আমি এর মাঝখানে ফেসে গেলাম? কেন? আমি সত্যি বলছি, আজকে আমি খুব পস্তাচ্ছি, খুব 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 পস্তাচ্ছি যে আমি কেন এই মানুষটাকে এতটা ভরসা করে, এতটা বিশ্বাস করে, এতটা ওনার প্রতি মানে একনিষ্ঠ, মানে বলতে পারো সে মানে অজ্ঞান। তোমরা নিশ্চয়ই দেখেছো। এইভাবে মানুষকে গাছে তুলে দিয়ে তাদের মইটা কেড়ে নিও না। এইভাবে কাউকে করো না। তোমার মুড এত দ্রুত সুইং করে, তুমি এক্ষুনি কারোর জন্য প্রাণ দিয়ে দাও, খানিকক্ষণ বাদে মানে তোমার মুড সুইং হয়ে গেলে সেই প্রাণটাই তুমি নিয়ে নাও। এইভাবে মানুষের মুড সুইং হলে সত্যি তোমার সাথে মানে দীর্ঘ সময় ধরে কেউ সেভাবে একভাবে থাকতে পারবে না। হ্যাঁ, তুমি পরোপকারী, তুমি উপকার যেমন মানে বললাম তো, তুমি যে 1 মিনিটের মধ্যে তুমি অনেক বড় বড় প্রবলেম সলভ করে দিতে পারো, আবার 1 মিনিটের মধ্যে যে সলভ করা প্রবলেমগুলো, তুমি যার প্রবলেমগুলো সলভ করে দিয়েছো তার দ্বিগুণ প্রবলেমের মধ্যে তাকে ফাঁসিয়েও দিতে পারো। খুব খারাপ লাগছে আমার, বিশ্বাস করো আমার খুব খারাপ লাগছে। আজকে তুমি কালকে রাতে যেভাবে বললে যে না তুমি আর এর ভেতরে থাকবেই না, আর সব কিছুর জন্য দায় আমি, এটাও আমার খুব খারাপ লাগছে। একটা তৃতীয় ইয়ের জন্যে তুমি সব কিছুর দায় আমার কাঁধে দিয়ে তুমি নিজের মতো গুটিয়ে, এটাই কিন্তু এটা আসল মানুষের কাজ না। দেখো, অবশ্যই তুমি যদি ছেড়ে দাও তখন আমাদেরকে আবারও নতুন করে ভাবতে হবে, নতুন করে তোমাকে কি করে সন্দীপকে এই ভেতর থেকে কি করে বের করব সেই রাস্তাটাও আমাদের খুঁজতে হবে। হ্যাঁ, একটা সময় লাগবে, একটু প্রবলেম হবে অবশ্যই। ক্রিমিনাল কেসগুলো নেয় কী করে? ক্রিমিনালদের সাথে তো বড় বড় নেতা কেতা ঝেতা মেতার এখন প্রত্যেকটা মানুষ, উকিল নাকি বলছে তোমার এর সাথে এই কেসটা করলে তাদের প্রাণের সংশয়। এটা কেমন ধরনের কথা হয়ে গেল? তার মানে যারা লড়ছে তারা তো তাদের মতন কেসগুলো চালিয়ে যেতে পারে, তুমি তাদেরকে অবধি এখান থেকে সরিয়ে দেবে, তার মানে বুঝতে পারছো তুমি কিভাবে সন্দীপকে ফাঁসাতে ফেলবে। তাই সন্দীপ, চিন্তা করো না, কিছু না কিছু তো রাস্তা আমরা বের করবই, কোনো না কোনোভাবে আমরা করব। একটু সময় দাও, কিছু না কিছু এইভাবে তোমাকে ফ্যাসাদে আমি ফেলবো না। যখন আমার কারণে তুমি এত বড় ইয়েতে প্রবলেমে ফেসেছো, তার জন্যে তোমার জন্যে আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করব, কোনো না কোনোভাবে করব। হ্যাঁ, সত্যিকারের আমার খুব ক্লোজ কেউ একজন বলেছিল এই রকম একটা প্রবলেম, একটা সিচুয়েশান আসবে, খুব দ্রুত আসবে, এবং আশাটা যে তার মুখ থেকে শব্দগুলো খসার সাথে সাথে যে আসবে ভাবতে পারিনি। আমার বাড়িতে প্রচণ্ড প্রবলেম এখন, সবাই আমাদের অসুস্থ, আর আমার ইদানিংকালে আমার সত্যি বলছি আমার সেই আগের কাজের স্পিরিট, কাজের ইচ্ছা, মনোবল সব যেন কোথায় যেন হারিয়ে যাচ্ছে।
তবুও আমি মনে জোর রেখে লড়াইটা করে যাচ্ছি যাতে সন্দীপের শেষ রক্ষাটা করতে পারি। প্লিজ তোমরা কেউ আমার সাথ ছেড়ে চলে যেও না, এবং তোমাদের সাহায্য লাগলেও লাগতে পারে। এবার আমি বলছি তোমাদের সাহায্য লাগলেও লাগতে পারে, কারণ সন্দীপের এখনকার বর্তমান অবস্থা ভীষণ শোচনীয়, ভীষণভাবে শোচনীয়। আর আবারও যদি নতুন করে কিছু করতে হয়, যেটাই করতে হবে সেটা অবশ্যই অন ক্যামেরায় হবে। অন ক্যামেরায় যেটাই করব আমরা তোমাদেরকে বলে নিয়ে করব, কারণ আমাদেরকে একেবারে ধাক্কে অথই সমুদ্রে অথই জলের মধ্যে ফেলে দিয়েছে। তো সেই জায়গা থেকে আমার কারণে একটু হলেও এর দায়ভার আমার আছে, তাই আমি সন্দীপকে ফেলে দিতে পারছি না। আমি সন্দীপকে যেভাবেই হোক এই প্রবলেমটা থেকে অন্তপক্ষে উতরানোর ব্যবস্থা করব, উতরানোর ব্যবস্থাটা আমি করব। যা হবে, যা হবে, একটা ভালো মন্দ, সন্দীপ তোমাকেও বলছি একটু মন শক্ত করো, একটু ইয়ে হও। যা হবে এটার একটা ভালো বা একটা মন্দ যে কোনো একটা দিক বেরিয়ে আসবে। বরং এই স্লো পয়জনের দীর্ঘ সময় ধরে মরার থেকে ভালো বা মন্দ যে কোনো হোক একটা বেরিয়ে আসুক, এটা আমরা চাই। চলো টাটা, এখানেই রাখলাম ভিডিওটা। আমার মানে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, বাজে অবস্থা।